বিশ্বের অর্থনীতি কিন্তু স্লাগিশ। বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ড চলছে। আমাদের লোকজন অনেক ইকুইপড হয়েছে গত 5-6 বছরে। প্রায় 2 কোটি লোককে আমরা পজিটিভলি ইম্প্যাক্ট করতে পেরেছি। দর্শক, বণিক বার্তার সাপ্তাহিক আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মামুনুল হাসান আদনান। আজকে আমাদের সঙ্গে বণিক বার্তার স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিফায়েতুল্লাহ খান। তারেক রিফায়েতুল্লাহ খান, আপনাদের স্বাগত জানাচ্ছি বণিক বার্তার স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে যদি জানতে চাই, আপনার মূল্যায়ন কি হবে? অর্থনীতি তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি জানেন যে পুরোপুরি সামগ্রিক অর্থনীতি না কথা বলে আমরা ব্যাংকিং বা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন নিয়ে আলাপ করতে পারি, যেখানে বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ড চলছে এবং ইটস ডেভেলপিং। মানে আমরা যে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, অনেক জায়গাতে ইমপ্রুভমেন্ট আছে, বাট এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের নিজেদের উপরও নির্ভরশীল না। এই কারণে যে আপনি জানেন যে গালফ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া অনেকদিন ধরে চলছে, পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু স্লাগিশ। তো সেটার ইম্প্যাক্ট আমাদের এখানে পড়বেই ন্যাচারালি। পার্টিকুলারলি আমাদের যে অয়েল অ্যান্ড গ্যাসের যে একটা স্লাগিশ নেচার আছে, বা আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে খরচটা বেড়েছে, আমাদের ইম্পোর্ট খরচ এবং সামগ্রিকভাবে যে খরচটা বেড়েছে সে, এবং তাছাড়াও কিছু কিছু জায়গাতে অপ্রতুলতাও আছে। এবং ইন্ডাস্ট্রিয়াল কখন সবসময় চিন্তা করেন যে কখন ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন করবেন বা নতুন কোনো ইন্ডাস্ট্রি করবেন, ওনারা অ্যাকচুয়ালি ওয়েট করেন ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময়টা কখন আসে। তো সেই অ্যাপ্রোপ্রিয়েট সময়টা যেহেতু এখনও আসেনি, অথবা তারা চিন্তা করছে একটু ভালো সময়ের জন্য ওয়েট করবেন, সেই কারণে শিল্পে যে প্রবৃদ্ধি আমরা চাচ্ছিলাম সেটা আসলে এক্সপেক্টেড লেভেল এখন আসেনি। প্রাইভেট ক্রেডিট গ্রোথ সেটাকে ইম্প্যাক্ট করছে। আপনি জানেন যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ এখনও 4.5%-এর কাছাকাছি বা 5%-এর কাছাকাছি হোভারিং অ্যারাউন্ড। ইনফ্লেশন একটু কমেছে, কিন্তু সেটা এখনো চ্যালেঞ্জিং, সেটা এখনো কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে ইট ইজ ইমপ্রুভিং, বাট ইট উইল টেক টাইম। আমাদেরকেও সময় দিতে হবে। ব্র্যাক ব্যাংক এই অর্থনৈতিক এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খুবই ভালো করছে, যেটাকে বলা যায় যে 50%-এরও বেশি গ্রোথ করছে আমরা দেখছি প্রফিটের ক্ষেত্রে এই হাফ ইয়ারলি। আপনার মুখ থেকেই শুনতে চাই। ব্র্যাক ব্যাংক পারফর্ম শুধু এই বছরে যে মানে প্রবৃদ্ধিটা পজিটিভ তা না, গত কয়েক বছর ধরে সামগ্রিকভাবে আমরা ভালো করে আসছি। এখন আপনি বলতে পারেন যে ইন্ডাস্ট্রিতে গ্রোথ কম, আপনাদের গ্রোথ হলো কীভাবে? আপনি যদি দেখেন লাস্ট 4 বছরের রেকর্ড, আমাদের এভারেজ 20-25% এভারেজ গ্রোথ আমাদের সবসময় ছিল, কিন্তু মার্কেটের প্রবৃদ্ধি বা প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু এরকম ছিল না। তো সেটার চাইতে বেশি হওয়ার কারণটা হচ্ছে এখানে একটা বড় বিষয় কাজ করছে, সেটা হচ্ছে একটা ফ্লাইট টু সেফটি। যে বিজনেসম্যান অথবা গ্রাহক, ব্যাংকিং গ্রাহকরা ফ্লাইট টু সেফটির কারণে একটু নিরাপদ ব্যাংকে ব্যাংকিং করতে চান, সেটা একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরে। তাছাড়াও আমাদের সামগ্রিক কনভিনিয়েন্স দেওয়ার ক্ষমতা অনেক বেড়েছে। আমাদের লোকজন অনেক ইকুইপড হয়েছে গত 5-6 বছরে। সেই সাথে ডিজিটাল এবং নন ডিজিটাল যেই প্রপোজিশন আমরা দিতে পারছি সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি, যার কারণে আমরা এগুলোর সবগুলোর ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন যে আমাদের গত 1 বছরে ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু হয়েছে অনেক, 20%-এর মতো আপনার ডেপোজিট গ্রোথ, 25% ডেপোজিট গ্রোথ, সেই সাথে 10% অ্যাসেট গ্রোথ। অ্যাসেট মানে আমি লোনস অ্যান্ড অ্যাডভান্সের কথা বলছি, এটা ইয়ার অন ইয়ার বলছি। ডিসেম্বর থেকে করলে একটু কমে যাবে, বাট গত বছরের জুন, এই বছরের জুন যদি হিসাব করি তাহলে সেটা বেড়েছে। আর মুনাফার ক্ষেত্রে সেটা কাজ করেছে অন্যভাবে, যে গত বছরও তো আমাদের গ্রোথ হয়েছিল, তাই না? সেই গ্রোথের সব অ্যাসেট গ্রোথ তো বছরের এক সময় হয় না, এটা গ্র্যাজুয়ালি বিল্ড আপ হতে থাকে। যখন গত বছর ডিসেম্বরে গিয়ে যে অ্যাসেটটা দাঁড়িয়েছে, সেটার রেজাল্টটা কিন্তু আপনি থ্রু আউট এই বছরের সব সময় আপনি পাবেন। তেমনিভাবে আমাদের যে গ্র্যাজুয়াল অ্যাসেটটা বিল্ড আপ হচ্ছে এই বছরে, সেটা একটা বড় অংশের ইম্প্যাক্ট কিন্তু আগামী বছর পাবো আমরা। তো এক্ষেত্রে ডিসেম্বরের আমাদের অ্যাসেট এবং ডিপোজিট মিলে কিন্তু আমরা এখন অনেক বড় ব্যাংক। আমরা গত সব মিলে 1,71,000 কোটি টাকার কাছাকাছি, বিশাল। তো 1,71,000 কোটি টাকার ব্যালেন্স শিট ইম্প্যাক্টও তো অনেক বড়, এটা তো বুঝতে হবে আপনাকে। তো এই নেট ইন্টারেস্ট ইনকাম আমাদের বেড়েছে, আমাদের এফিসিয়েন্সি বেড়েছে অনেক ভালো। যেমন আমাদের অপারেশন এফিসিয়েন্সি বেড়েছে, প্রায় আমরা কস্ট ইনকাম রেশিও 42% নামিয়ে আনতে পেরেছি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি। আমাদের এনপিএল কমেছে,
2.25 ছিল গত বছর, এবছর সেটা গিয়ে দাঁড়িয়েছে 2.03 বা 2.05 এর কাছাকাছি। যেখানে মার্কেট এভারেজ হচ্ছে যে প্রায় 32% প্লাস। তো এই সব এফিসিয়েন্সির কারণে, ব্যালেন্স শিট বড় হওয়ার কারণে এবং কিছু ইনভেস্টমেন্ট ইম্প্যাক্ট আছে আপনি জানেন, সব মিলিয়ে আমি আপনার ব্যালেন্স শিটটা দেখছিলাম, ইনভেস্টমেন্টে আপনার প্রায় 8,000 কোটি টাকা এই বছরে বাড়ছে। আপনি রেশিও যদি বলেন, ইনভেস্টমেন্টের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, আপনি একটা জিনিস ভাববেন যে আমরা যারা বড় ব্যাংকের সিইও আছি, তাদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস শেয়ার হোল্ডার কিন্তু একটা বড় অংশ আছে, যে আমাদের ভ্যালু বাড়াতে হবে, তাই না? তো এখন আপনার ফ্লাইট টু সেফটির কারণে আপনার ডিপোজিট আসছে, আমরা ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু কাজ করেছি যে আমাদের টার্ম ডিপোজিট থেকে সরে কাঁচা ডিপোজিট আমাদের বাড়ছে, সেটাও একটা ইম্প্যাক্ট আমাদের এখানে আছে প্রফিটের ক্ষেত্রে। যে প্রফিট আসছে, যে ডিপোজিট আসছে আমাদের ব্যাংকে, সেই ডিপোজিটটা আমাদের কাজে লাগাতে হবে। এখন আমাদের যত ব্যালেন্স শিট বড় হচ্ছে, মার্কেটের অপরচুনিটিও তো একটা লিমিট আছে, আপনি জানেন, যদিও আমাদের লিমিটটা একটু অন্যদের চাইতে বেশি, এই কারণে যে আমরা আমাদের পোর্টফোলিওটা ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও আমরা মেনটেন করি। যেমন এসএমইতে বিজনেস অনেকেই করে, বাট এসএমইর একটা সেগমেন্টে করে, মিডিয়াম সেগমেন্টে করে, স্মল সেগমেন্টে করে না, মাইক্রোতে করে না। আমাদের কিন্তু সিএমএসএমইর প্রতিটা জায়গাতে আমাদের বিনিয়োগ আছে এবং আপনার ব্যালেন্স শিটের অলমোস্ট 50% অলমোস্ট 50% এর কাছাকাছি সিএমএসএমই, তারা কেমন করছে? 35% কর্পোরেট, 15% বা 20% কাছাকাছি রিটেল। এই সিএমএসএমই তো ভালো করছে, আপনি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন, কারণ আপনি দেখবেন যে এখানে আপনার এনপিএল হচ্ছে 2% এর কাছাকাছি। হ্যাঁ, এখানে কস্ট টু ইনকাম রেশিও অনেক হাই, যেটা আমরা জানি। আপনি জানেন যে আমাদের এই ব্যাংকের অবজেক্টিভের একটা বড় অংশ হচ্ছে ইনক্লুশন, এবং সেই ফিনান্সিয়াল ইনক্লুশন শুধু না, সামাজিকভাবে আমরা অনেক ইনক্লুশন রিলেটেড কাজ করি, সেটা আমি পরে বলবো আপনাকে। ফিনান্সিয়াল ইনক্লুশনের জায়গাতে যে কাজটা আমরা করছি প্রথম থেকে, ফ্রম দ্য ইনসেপশন, যে সিএমএসএমইদেরকে স্পেশালি ডেডিকেটেড সার্ভিস দেওয়ার মাধ্যমে এই ব্যাংকের জন্ম হয়েছে, আপনারা জানেন, এটা অনেকবার বলেছি আমি। বাট এই 25 ইয়ার্সে একটা বড় ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করতে পেরেছি আমরা এই সেগমেন্টে। যেমন 2 মিলিয়ন আপনার সিএমএসএমই উদ্যোক্তা তৈরি করা বা তাদেরকে দাঁড়াতে সাহায্য করেছি আমরা। তাদের পরিবার সহ প্রায় 2 কোটি লোককে আমরা পজিটিভলি ইম্প্যাক্ট করতে পেরেছি। 1 কোটি লোকের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি গত 25 বছরে। এটা হচ্ছে আমাদের এই ফিনান্সিয়াল ইনক্লুশন সাইডে। তো এটাতে হচ্ছে কি, আপনি একটা নতুন জনগোষ্ঠীর কাছে যাচ্ছেন, যে জনগোষ্ঠীর একটা অংশ কখনো ব্যাংকিং সিস্টেমের ভিতরে ছিল না, আনব্যাংক ছিল। তাদেরকে অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে তাদেরকে ব্যাংকেবল করা, তাদেরকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং তাদের সাথে গ্রো করা। এবং এদের এই যে 25 বছর ধরে আমরা যে উদ্যোক্তা তৈরি করছি, তারা তো আমাদেরকে ছেড়ে চলে যাননি, তারা তো আমাদের সাথে আছেন। এবং অনেকেই কিন্তু গ্র্যাজুয়েট করেছেন ফ্রম মাইক্রো ফাইন্যান্স থেকে, স্মল থেকে মিডিয়াম থেকে কমার্শিয়াল সেগমেন্টে, কিন্তু অনেকেই আপনার গ্র্যাজুয়েট করেছেন। তো এটা কিন্তু একটা বড় প্রাপ্তি আমাদের জন্য। এবং গ্র্যাজুয়েট করার সাথে সাথে ওনারা কিন্তু সমাজে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে যাচ্ছে। আপনি সোশ্যাল ইনক্লুশনের কথা বলছিলেন যে ব্র্যাক ব্যাংক সোশ্যাল ইনক্লুশনেও ভূমিকা রাখছে, তো আমরা যদি ব্র্যাক ব্যাংকের সিএসআর এবং সোশ্যাল ইনক্লুশন নিয়ে যদি জানতে চাই, এটাও আমাদের একটা অবজেক্টিভের একটা পার্ট বলতে পারেন, কারণ এত ব্যাপকভাবে সিএসআর অ্যাক্টিভিটিকে মিনিংফুল করাটা কিন্তু বেশ অল্প কিছু প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়েছে। আমরা এভাবে দেখি যে আমাদের যে ফান্ডটা আছে বা যে ফান্ডটা আমরা আমাদের স্পন্সররা অ্যালাউ করেন এবং বাংলার ব্যাংকের রেগুলেশনের মধ্যে যেটা আছে, তার ভিতরে কতগুলো মানুষকে আমরা পজিটিভলি ইম্প্যাক্ট করতে পারি সেটা ভেবে আমরা যাই। যদি এটা বাংলার ব্যাংকের স্পষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনেই আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্ট, এইসবগুলোতে আমরা কাজ করে থাকি। তো আমি যদি বলি যে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকগুলো কাজ করেছি আমরা, যদি সব মিলে বলি, মোটমাট আপনি 2.5 লক্ষ লোকের উপর বেশি লোককে আমরা ইম্প্যাক্ট করতে পেরেছি গত 2 বছরেরই প্রায়। আমরা যদি স্বাস্থ্যের ধরন যদি বলেন, সেখানে আছে যেমন ধরেন আমরা আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা আমাদের পার্টনার, যারা আমাদের সাথে বিজনেস করেন, যারা আমাদের সাথে এক্সপোর্ট রাউট করেন, তাদের যে এমপ্লয়িরা আছেন, যারা ওয়ার্কার লেভেল এমপ্লয়ি, তারা কখনোই কিন্তু তাদের চোখ পরীক্ষা করতে কখনো যাননি, কোথাও যাননি। এটা একটা আশ্চর্যের বিষয় যে আমরা যখন এই কাজটা নিয়ে আগালাম ওয়ার্ল্ড ভিশন স্প্রিংয়ের সাথে, তখন দেখলাম যে এদের একটা মেজর পোর্শনই কিন্তু কখনোই জীবনে চোখ পরীক্ষা করেন, অথচ তারা কিন্তু খুব টিচিং জব করেন।
সুইং করা কিন্তু খুব সূক্ষ্ম চোখের- কাজ আছে, চোখের সেখানে জন্য চোখের অনেক প্রেশার পড়ে। তো আমরা দেখেছি যে একটা ব্যাপক অংশ যাদেরকে আমরা পরীক্ষা করেছি তাদেরই চোখ আসলে পাওয়ার কমে গিয়েছে বা তাদের চোখের অন্যান্য রকম অসুবিধা আছে। এদেরকে কিন্তু আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি, তাদের চশমা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং তাদের কিন্তু এর মাধ্যমে আপনি দেখবেন যে তাদের কিন্তু ওয়ার্ক স্পিরিট বা তাদের এফেক্টিভনেস অনেক বেড়েছে। তো সেটা একটা বড় পাওয়া আমাদের জন্য। আর অন্যদিকে আমরা ব্যাক শিক্ষার কথা যদি বলেন, লিম্ব একটা এরিয়া আছে ব্যাকে যেখানে তারা আর্টিফিশিয়াল লিম্ব তৈরি করেন, তাদের মাধ্যমে একটা অনেক বড় পপুলেশনকে আমরা কভার করেছি, যাদের হাত পা নেই তাদেরকে আর্টিফিশিয়াল লিম্ব দিয়ে সাহায্য করেছি। কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে আমরা একটা বড় কাজ করছি। এছাড়াও অনেক কাজ করি যেগুলো বললে অনেক সময় লাগবে আপনার, বাট আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটা না যে প্রকাশ করা, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো ইনস্টিটিউট যারা আছেন, ভালো ইনস্টিটিউট, তারাও যেন অনুপ্রাণিত হয়, তারাও যেন আমাদের এখানে এই ইয়েতে যোগ দেন। ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে বিকাশ খুবই ভালো করছে, এবং আপনার কাছে যদি বিকাশ নিয়ে জানতে চাই, বিকাশের ভবিষ্যৎ পরিকল্পনা বা বিকাশের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমি আসলে বলতে পারবো না এখানে, কারণ এটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন। বাট ওনাদের অনেক 2-3টে বড় ইনিশিয়েটিভ আছেন, যে ইনিশিয়েটিভটাতে তাদেরকে ইম্প্যাক্টফুল করবে এটা পরিষ্কার। এবং ইনিশিয়েটিভগুলো শুধু ওনাদের রেভিনিউতে ইম্প্যাক্ট করবে এটা না, পাশাপাশি বাংলাদেশের এই ফিনান্সিয়াল সেগমেন্টে এই যে সার্ভিসটার অভাব আছে বা যে সার্ভিসটা নেই, সেটার ভ্যাকেন্সিটা ওনারা ফিল আপ করবেন। সরকার বাংলা বা বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডকে জনপ্রিয় করে তোলার জন্য নানা ধরনের কর্মসূচি নিচ্ছে। আপনারাও কিউআর কোডের সঙ্গে একীভূত হয়েছেন, বাট আমাদের কাজ এখনো ইম্প্যাক্টফুল হয়নি, এটা আমি সত্যি কথা বলতে। ওকে, ওটাই নিয়ে যদি বলেন যে এটা আসলে কতটা ভায়াবল হবে বা জনপ্রিয় করার জন্য, জনপ্রিয় করার জন্য আর কি করা দরকার আসলে? এটা যে ভায়াবল হবে সেটা তো পরিষ্কার, কারণ আমরা পার্শ্ববর্তী দেশগুলো দেখলেই হয় যে সেখানে এটা খুব সুন্দরভাবে চলছে, এফেক্টিভলি চলছে, ইনক্লুশনের ক্ষেত্রে অনেক সাহায্য করছে, ক্যাশলেস হওয়ার জন্য অনেক সাহায্য করছে, মানুষের ফিনান্সিয়াল কষ্ট কমিয়ে দিচ্ছে। তো এই বড় বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, সরকার যে উদ্যোগ নিয়েছেন তাদের সাথে আমরা সম্পূর্ণ একাত্মবোধ করছি, এবং সেই সাথে তাদের এই ইনিশিয়েটিভটাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি, হেল্প করছি। আমাদের সাবসিডির বিকাশ কিন্তু মোর দেন 5 লাখের উপরে কিউআর সারা দেশে তার যে কিউআর কোডগুলো আছে সেগুলোকে বাংলা কিউআর কোডে কনভার্ট করে নিয়েছে। অর্থাৎ তারা কিন্তু এখন তাদের নিজস্ব ক্লোজ সিস্টেমের বাইরে গিয়ে সমস্ত সিস্টেমের মধ্যে আসলে সরাসরি যুক্ত হতে পারছেন। এটাই গভর্নমেন্ট চাচ্ছে, আমরাও চাচ্ছি অ্যাকচুয়ালি, যে বাংলাদেশের যে ফিনান্সিয়াল ইনক্লুশনটা শুধুমাত্র ব্যাংক বা এমএফআই বা এমএফএস এদের মধ্যে না থেকে সম্পূর্ণ যারা যারা এদের পার্টনার প্রত্যেকের মধ্যেই ছড়িয়ে দিবেন। বাট এখানে একটা বড় বিষয় হচ্ছে যে কষ্টটা এখন পর্যন্ত আছে, এটা গভর্নমেন্ট এই ক্রস কস্ট 1% এর ব্যাপারে বা 1.5% এর ব্যাপারে কথা হচ্ছে, 1.5। এটাও আমি মনে করি এটাও ইনিশিয়ালি হয়তো আছে, গ্র্যাজুয়ালি ওইটাও হয়তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবেন, কারণ বিভিন্ন দেশে দেখেছি। কি ধরনের ইনিশিয়েটিভ চান আপনাকে? এটাকে ভর্তুকি হিসেবে দিতে চাচ্ছেন বা আমি মনে করি না যে কোনো কিছু সাবসিডাইজ করাটাই একমাত্র উপায়, এটা আমি বলবো না, কারণ কত সাবসিডাইজ করবে গভর্নমেন্টের তো একটা লিমিটেশন আছে, আর আমরা সব কিছু দিয়ে সাবসিডি চাচ্ছি, এটা তো হয় না। এখানে আমি মনে করি ওনারা শুধু না, ব্যাংকেও যে ব্যাংকটা ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে সেও এখানে একটা শেয়ার করা উচিত। শুধু ব্যাংক না, এনবিএফআই বা আমার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট অথবা এমএফআই বা এমএফএস যারাই এই পার্টনারশিপে থাকবে, যাদের কাছে এই ফ্লোটা যাবে, তাদের একটা পোর্শন শেয়ার করা উচিত। এইভাবেই কিন্তু ইকোসিস্টেমটা বিল্ড হয়। আপনি যদি থাইল্যান্ডের কেসটা দেখেন বা ইন্ডিয়ার কেসটা দেখেন, এইভাবে কিন্তু একটা ইকোসিস্টেম বিল্ড হয়েছে। তাদের কিছু কস্ট যে জিরো তা না, কস্ট ইজ দেয়ার, কিন্তু সেটা কি গ্রাহকের উপরে কোনো ধরনের গ্রাহকের উপর না থেকে স্টেক হোল্ডারদের উপর চলে আসে, সেটাই হওয়া উচিত আমি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা করবেন। ব্র্যাক ব্যাংকের যারা যে সমস্ত গ্রাহক আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং বণিক বার্তার পাঠক দর্শক যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সাথে শুভকামনা অবশ্যই আমার রয়েছে। সেই সাথে ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের মতো যারা ভালো ব্যাংক আছে, যারা ভালো করার চেষ্টা করছে, তাদের সাথেও যেন ওনারা থাকেন। যেভাবে ওনারা আমাদেরকে ইনসেপশন থেকে সাপোর্ট করছেন, আমাদের গুড কজগুলোকে ওনারা অ্যাপ্রিসিয়েট করছেন, সেভাবে ওনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ডেফিনেটলি আমরা অনেক নতুন নতুন ইনিশিয়েটিভ নিচ্ছি, এখন আমরা বলবো না, বাট সেই ইনিশিয়েটিভগুলো নিলে অনেক ধরনের কনভিনিয়েন্স তৈরি হবে, অনেক আনব্যাংক পপুলেশনকে আমরা ইনক্লুড করতে পারবো, এবং আমাদের একটা নির্দিষ্ট অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা যাচ্ছি। তাতে
শুধুমাত্র আমাদেরই যে ব্যাংক বড় হবে তা না, সেই সাথে আমরা সমাজে এবং অর্থনৈতিকভাবে দেশকেও উপকৃত করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আজকে বণিক বার্তা স্টুডিওতে এসে এই আপনার অভিজ্ঞতা ব্যাংকের বিষয়ে এবং বণিক বার্তার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন সেটার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বণিক বার্তাকে অসংখ্য ধন্যবাদ।